একটা সরকারের স্বৈরাচার হওয়ার জন্য এবং ফ্যাসিস্ট হওয়ার জন্য যে সকল চরিত্র প্রয়োজন হয়, সকল চরিত্র বিএনপি গত কিছুদিনের মধ্যে দেখিয়ে দিয়েছে। যারা এই ৭১-এর চেতনা বলে তাদের মুখে ফেনা তুলে ফেলে, গলা ফাটিয়ে ফেলে, এই লোকগুলো মূলত এরা ভারতের দালাল। ভারতের দালাল ছাড়া এরা কিচ্ছু নাই। নাম্বার 1 হচ্ছে ভারতের দালাল, নাম্বার 2 হচ্ছে স্রেফ দুর্নীতিবাজ এবং সাদাবাজ। এরা কথায় কথায় ৭১ টেনে আসে। ভারতীয় দালাল দুদুদের মুখে আজকে রীতিমতো ঠিক এইভাবে মুইতে দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একজন এমপি। চেতনাবাজ দুদুরা আসলে ৭১-এর আড়ালে নিজেদের চুরি, ডাকাতি, ধর্ষণ, তারপর হচ্ছে আপনার সিন্ডিকেট, লুটপাট, এই জিনিসগুলো আড়াল করতে চায়। দুদু মিয়া, কর্নেল আব্দুল বাতেনের কথায় কি রাগ করলা? বাংলার বাঘ এই বাংলাদেশে বসে ভারতের কোনো দালালি চলবে না, ফেস টু ফেস ওপেন বলে দিয়েছি। পরবর্তীতে যদি কোনো এই ভারতের দালালি করা হয় তাহলে বাংলার জমিনে জায়গা হবে না। বিএনপি এইটা থেকে এখনো পর্যন্ত বের হতে পারে নাই তো বটেই, বরং উপরন্তু আরো অনেক বেশি যেন এই বিষয়গুলো, এই দুর্নীতি, চাঁদাবাজি, সুশাসনের অভাব, তারপরে ধর্ষণের মতো বিষয়গুলো বিএনপিকে যেন আষ্টে পৃষ্ঠে একেবারে বেঁধে ফেলেছে। বিএনপি সরকারের প্রথম ১০০ দিনে নজিরবিহীন ব্যর্থতা, ভয়াবহ ব্যর্থতা। দর্শক, এমনকি এতটাই ব্যর্থতা এইভাবে চলতেই পারে না। এই মুহূর্তে আমি মনে করি যে জামাত, এনসিপি সহ জাতীয় সরকার দরকার। বিএনপি কিন্তু কোনোভাবে জেনজিকে দলে আকৃষ্ট করতে পারছে না, দলে আসছে না। সেই টোকায় মস্তান এই বস্তি ছেলেবেলে মিছিল মিটিং করে টাকা ভাড়া দিয়ে এইভাবে তারা দল চলতে পারে না। দলটা কি বুঝতে হবে? দেখলাম আমাকে রাশিয়া কইতাছে যে জামাত এনসিপি নাকি মানহানি করার জন্য উঠে বেড়া লাগছে। আমার কথা হইতেছে, ভাইয়া মানহানি করার জন্য হলে তো কিছু পরিমাণ মান থাকার দরকার, তাই না? তোমার কি মানটা আছে? তুমি কোনো কাম কাজ করো না? কি আর বাদেন মা, তোমার কোনো পেশা আছে? সব জায়গায় কয়ে বেড়া তুমি রাজনীতি করো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে বিএনপির এক নেতা শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে বিএনপি যে এই কয়েক মাস সরকার পরিচালনা করলো, তারা কি সফলভাবে দেশ পরিচালনা করতে পেরেছে নাকি তারা ব্যর্থ হয়েছে সে সম্পর্কিত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সে সকল ভিডিওরও বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। দুদু মিয়া, কর্নেল আব্দুল বাতেনের কথায় কি রাগ করলা? বাংলার বাঘ এই বাংলাদেশে বসে ভারতের কোনো দালালি চলবে না, ফেস টু ফেস ওপেন বলে দিয়েছি। পরবর্তীতে যদি কোনো এই ভারতের দালালি করা হয় তাহলে বাংলার জমিনে জায়গা হবে না। কর্নেল আব্দুল বাতেনের মতো লক্ষ লক্ষ বাংলায় জন্ম নিয়েছে বাংলার বাঘ। বাংলাদেশে কোন রকমের ভারতের দালালি চলবে না। যার মুখে উচ্চারিত হবে ৭১, বুঝে নিতে হবে সেই ভারতের দালাল। কারণ ৭১ সাল ছিল একটি গান্ধীর ফাতানু ফাঁদ। এই ফাঁদে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পা দিয়েছিল। আজ আমরা নতুন প্রজন্ম বুঝে গেছি ৭১টা কি। ৭১-এর চেতনা ব্যবসা আর বাংলাদেশে চলবে না। বাংলাদেশে থাকতে হলে ২৪-এর চেতনাকে ধারণ করেই থাকতে হবে। এই বাংলাদেশ রেজিস্টারের মাধ্যমে ভারতে চলে গিয়েছিল নিজের জীবন দিয়ে। বাংলার হাসনাত আব্দুল্লাহর মতো এরকম অসংখ্য বীর, হাদির মতো অসংখ্য বীর, আবু সাহেদের মতো অসংখ্য বীর, তারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই বাংলাদেশকে বাঘের মুখ থেকে খাবার কেড়ে আনার মতো এনেছি। এই দেশে তোমার রাজনীতি করার কোনো অধিকার নাই। এই দেশে রাজনীতি করতে হলে ২৪-এর চেতনাকে নিয়ে রাজনীতি করতে হবে, আর না হয় এই দেশে জায়গা হবে না। এই কথা মনে রাখিও। তোমার মতো শামসুজ্জামান দুদু, তুমি আজকে তুমি বলো এনসিপি কে ফরসাবের সাথে বেসে যাবে। তুমি কে? তুমি কে? তুমি কোথায় ছিলে এতদিন? যারা এই দেশকে রক্ত দিয়ে ছিনিয়ে এনেছে তারাই এই দেশে রাজত্ব করবে। তোমাদের রাজনীতি করার কোনো অধিকার এই বাংলাদেশে নাই। এটা তো মনে রাখবা। ভারতের দালাল এই দেশে থাকতে পারবে না। প্রত্যেকটা ভারতের দালালকে আমরা খুঁজে খুঁজে বার করব। যার মুখে শোনা যাবে ৭১, সেই ভারতের দালাল, ভারতের রাজাকার। এটাই মনে করতে হবে, বুঝে নিতে হবে। একমাত্র ভারতের দালাল চিনার উপায় হচ্ছে ৭১। ৭১-এর চেতনা ব্যবসা এই বাংলার জমিনে আর হবে না। দুদু ভাই গত কয়েকদিন আগে এই ঈদের ছুটি হবার পরে জামাতের কর্নেল আব্দুল বাতেন, যিনি বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে পরাজিত করে তিনি সেখানে এমপি হয়েছেন, সেই কর্নেল আব্দুল বাতেনের সাথে আমাদের ওই মুদকাণ্ডের দুদু ভাই তিনি একটা টক শোতে গিয়েছিলেন। টক শোতে গিয়ে সেখানে টক শোর বিষয় নির্ধারিত ছিল বাংলাদেশের বর্তমান দুর্নীতি, সুশাসন এবং এই যে সীমাহীন খুন, ধর্ষণ,
এইগুলো সম্পর্কে কিভাবে এখান থেকে একটা রেমিডিয়েশন পাওয়া যায়, কিভাবে এখান থেকে ফিরে আসা যায়, এই বিষয়ে একটা আলোচনা ছিল। যথারীতি দুজন আলোচনা করছিল। আলোচনার এক পর্যায়ে আসলে এই বিষয়ে আলোচনা করতে গেলে বিএনপিকে অনেকটাই বিব্রতকর অবস্থার ভিতরে পড়তে হয়, কারণ বিএনপি এইটা থেকে এখনো পর্যন্ত বের হতে পারে নাই তো বটেই, বরং উপরন্তু আরো অনেক বেশি যেন এই বিষয়গুলো, এই দুর্নীতি, চাঁদাবাজি, সুশাসনের অভাব, তারপরে ধর্ষণের মতো বিষয়গুলোও বিএনপিকে যেন আষ্টে পৃষ্ঠে একেবারে বেঁধে ফেলেছে। যার কারণে যখনই তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এখন তো জামাত ইসলাম এনসিপি, এই বিষয়গুলো যখন অ্যাড্রেস করতে যায়, এই বিষয়গুলো যখন তারা তুলে ধরতে যায়, এই যুক্তিগুলো যখন তারা তুলে ধরে, তখন তো আসলে বিএনপির এখানে আর কিচ্ছু বলার থাকে না। তাদের ওইখানে নীরব আত্মসমর্পণ করা ছাড়া কোনো গতান্তর থাকে না, কারণ এটা তো অহরহ চোখের সামনে ঘটছে। আর ঠিক বিএনপি এই মক্ষম সময়টাতেই একটা অন্য একটা ইস্যুকে নিয়ে এসে এই বিষয়টাকে ধামাচাপা দিতেছে। এটা কি? ৭১ ইস্যুকে মুহূর্তের ভিতরে ওইখানে ৭১ ইস্যু সামনে নিয়ে আসে। জামাত হলে তাকে তখন ৭১-এর পরাজিত শক্তি এগুলো বলে ঘায়েল করতে চায়, এনসিপি হলেও ৭১-এর পরাজিত শক্তির সাথে তারা আতাত করেছে এইগুলো বলে ঘায়েল করতে চায়। রাজনৈতিক কৌশলটা কি হয়েছে দেখেছেন? আপনি ধর্ষণ করেন, খুন করেন, চাঁদাবাজি করেন, দুর্নীতি করেন, লুটপাট করেন, কোনো অসুবিধা নেই, যেন সমস্ত অসুবিধা ৭১-এর পক্ষে থাকলেই এগুলো সব জায়েজ। আচ্ছা, ৭১-এর পক্ষে এই মুহূর্তে কে নাই বাংলাদেশে বলেন তো? বরং যারা এই ৭১-এর চেতনা বলে তাদের মুখে ফেনা তুলে ফেলে, গলা ফাটিয়ে ফেলে, এই লোকগুলো মূলত এরা ভারতের দালাল। ভারতের দালাল ছাড়া এরা কিচ্ছু নাই। নাম্বার 1 হচ্ছে ভারতের দালাল, নাম্বার 2 হচ্ছে স্রেফ দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ। এখন তাদের এই ভারতের দালালিগিরি, দুর্নীতি এবং চাঁদাবাজি, এই কয়েকটা জিনিস ঢাকতে গিয়ে তারা ওইখানে চলে যায়, ৭১ ইস্যুতে চলে যায়, অন্যজনকে বেকায়দায় ফেলার চেষ্টা করে। চোরের মার বড় গলা, একটা কথা আছে না? এইসব কথা ফুজুল দিয়ে টকশো হয় না। না, আমি কি বলতে চাই? এই চুপ করেন। আচ্ছা, তুমি কথা বলেন, বসুন, আমি ৭১ মিথ্যা না, কি শুনাই? এই ৭১ মিথ্যা না, মিথ্যা না। ৭১-এর উপর এই দেশ, ৭১ কে বললে? যারা ৭১ মানে না, তারা সারা পাকিস্তানের দালাল। আপনাদের ৭১ শুনবো। আমি ৭১ 100 বার, 1000 বার, লক্ষ বার শুনলাম। জাতিসংঘ প্রধানের মধ্যে এখন পুত্রের আমার ভালো লাগে না, হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভালো লাগে না, পাকিস্তান ভালো লাগে, আমার কি ৭১ ভালো লাগে না? পাকিস্তান তো ভালো। পাকিস্তান প্রশ্নের মধ্যে থাকি। পাকিস্তান আমাদের মেয়েকে ভালো চলো। আপনারা যদি পাকিস্তান আমাদের পাকিস্তানিদের সঙ্গে আমি এখানে বসতে হবে। এটা না, আমরা পড়তে দেব। এটা হলো দেশের ফাজিলের বাচ্চা। আমরা বলছি ৭১ সালে ৭১ কে এটা কি বলে এখানে? আরে তা যতদিন বাংলাদেশ থাকবে ৭১ থাকবে। ৭১ নিয়ে আসবেন। রাজনীতিবিদ হয়ে গেছে। আরে সবার বড় রাজনীতি, আমি ৭১ না দে ৭১ সালে আমার ডিফেন্ড করতে হবে। ভারতের দালাল। ভারতের দালাল। আমরা প্রশ্ন খবরদার চুপ করে থাকা। তো কর্নেল আব্দুল বাতেন, সে তো কর্নেল মানুষ ছিলেন, তিনি তো আর ৭১-এর বিপক্ষে নন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ, তিনি সেনাবাহিনীর গর্বিত একজন সদস্য। তাকে যখন ওই কথা বলেছে, তখন কর্নেল আব্দুল বাতেন দুদুকে একেবারে টুটি চেপে ধরেছে, মুহূর্তের ভিতরে এমন টুটি চেপে ধরেছে যে আপনি আলোচনা চলছে একটা বিষয়ে, এখানে আপনি কেন ৭১ টানলেন? ৭১ এখানে কি হবে? ৭১ দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি একটা বিষয়কে কোথায় কোথায় ৭১ টেনে আনেন। বাংলাদেশে কে এই মুহূর্তে ৭১-এর বিপক্ষে? আপনি ৭১-এর পক্ষ বিপক্ষ এই বিভাজন টেনে 17 বছর শেখ হাসিনা দেশটাকে গোলামীর রাজ্যে পরিণত করেছিল, ভারতের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছিল। আপনি এখন সেই বিষয়গুলো সামনে আনছেন, মানুষের বর্তমান সমস্যার সমাধান করতে না পেরে বর্তমানের হাজারো সমস্যা জিয়ে রেখে আপনি ৭১-কে সামনে নিয়ে আসেন। এখানে কি ৭১ প্রাসঙ্গিক ছিল? দুদুভাই তো কর্নেল আব্দুল বাতেনের এই যুক্তির কাছে এখানেও তিনি হেরে গেলেন। হেরে যেয়ে তিনি তো রীতিমতো এবার মুতে দিলেন, একেবারে মুঠে ভাষায় দিলেন। কিভাবে ভাসালেন? মুহূর্তের ভিতরে সে তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে, কন্ট্রোল না করতে পেরে আব্দুল বাতেনের উপরে তিনি খেপে গেলেন এবং সেখানে রীতিমতো গালিগালাজ পর্যন্ত করলেন, সালা, এরকম পুরো ভারতীয়, একেবারে ভারতীয় ভাষায় তিনি সালা কোন দেশের লোকে বলে? ওই ভারতের লোক বলে। দুদু ভাইয়ের যদি শিকড় অনুসন্ধান করতে যাওয়া যায়, তার ভাষাতেই বলে দিচ্ছে সে ওই পারের লোক, সে এই পারের লোক নয়, সে বাংলাদেশের লোক নয়। সালা কোন শব্দ, কোন দেশের ভাষা? ওই দেশের ভাষা, ওই দেশের লোক সালা বলে। তখন সে কর্নেল আব্দুল বাতেনকে এইভাবে সালা ৭১, সালা পাকিস্তানের দালাল, এইভাবে পুরো ভারতীয় ভাষায়। পরে কর্নেল আব্দুল বাতেনকে তিনি আরো মারমুখী আচরণ যখন করলেন, বাতেন সাহেব তো ছেড়ে দেওয়া লোক নয়, তিনি বলেন মুখ সামলিয়ে কথা বলবেন, আঙ্গুল নিচু করে কথা বলবেন। তার মানে দুদু যে সরকারি দলের কেউ, হোমরা চমরা, এর কোনো পাত্তাই দেন নাই। দুদুকে তিনি একেবারে টুটি চেপে ধরে তাকে মুতিয়ে ছেড়েছেন ওখানে। এখন আমরা একটু বলি, আসেন, এই যে দুদু আসলে কি মুক্তিযুদ্ধের কেউ না? এই দুদু কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। এই দুদু মুক্তিযুদ্ধ করেন নাই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। মুক্তিযুদ্ধের সময় তার বয়স 16 বছর এবং তিনি ওই সময় কমিউনিস্ট পার্টি করতেন। সেই পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ওই সময় নাম ছিল জাতীয় ছাত্র দল। এরপরে তিনি স্বাধীনতার প্রায় 8 বছর পরে 1979 সালে তিনি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দলে যোগদান করেন। ছাত্র দলে 1979 সালে ছাত্র দল প্রতিষ্ঠা হবার পরে আগে কি ছিল? আগে সে কিন্তু কমিউনিস্ট পার্টি করতো এবং তারা পূর্ব পাকিস্তানের রাজনীতিকে টিকিয়ে রাখার জন্য, ওই রাষ্ট্রের অখণ্ডতা চাওয়ার জন্য তারা ওই সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এমনকি এই পশ্চিম পাকিস্তান কমিউনিস্ট পার্টি অর্থাৎ এই জাতীয় ছাত্র দল যেটা দুদুভাই করতেন, এরা যে শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তাই নয়, স্বাধীনতার পরে, দেশ স্বাধীন হবার পরে এই দুদুভাইয়ের দল অর্থাৎ দুদুভাইয়েরা তারা জুলফিকার আলী ভুট্টোর কাছে ওই সময় চিঠি লিখে অস্ত্র চেয়েছিল আবার বাংলাদেশ এবং পাকিস্তানকে এক করার জন্য। এই সেই দুদু। আরো মজার ব্যাপার হচ্ছে, এই দুদু 1991 সালে যখন বিএনপির সাথে জামাতের জোট ছিল, তখন কিন্তু তিনি এই মুক্তিযুদ্ধ কার্ড খেলেন নাই, 71 কার্ড খেলেন নাই। কারণ কি? কারণ তখন তিনি ওই দলের এমপি ছিলেন। 2001 সালে জামাত বিএনপি জোট হবার পরেও দুদু ভাই কোনোদিন এই কার্ড খেলেন নাই। কারণ কি? তখনও বিএনপি জামাত জোট ছিল এবং তিনি ওই দলের এমপি ছিলেন। হঠাৎ করে 17 বছর পাঁচুটি খাওয়ার পরে, কানছুটি খাওয়ার পরে এখন বিএনপি ক্ষমতায় এসেছে, আর বিএনপি আর দুদু ভাই তো তার পদবি, তার এমপি তো কোনো কিছুই পান নাই, সবকিছু হারিয়েছেন, তার কোনো অর্জন নাই। তিনি এখন ব্যর্থ মনোরথ নিয়ে বিএনপির ভাঙা কলস বাজাতে গিয়ে তিনি এখন এইবার এই সময়ে এসে, যেহেতু তার দল তাকে মূল্যায়ন করে নাই, তিনি এমপি হতে পারেন নাই, তিনি মন্ত্রী পরিষদে জায়গা পান নাই টেকনোক্রেট কোটায়, এখন তিনি 71 কার্ড খেলছেন মূলত নিজের কিছু সস্তা ফাঁপা জনপ্রিয়তা দেখানোর জন্য। বিএনপি সরকারের প্রথম 100 দিনে নজিরবিহীন ব্যর্থতা, ভয়াবহ ব্যর্থতা। দর্শক, এমনকি এতটাই ব্যর্থতা, এইভাবে চলতেই পারে না। এই মুহূর্তে আমি মনে করি যে জামাত, এনসিপি সহ জাতীয় সরকার দরকার। কেন বিএনপি পারছে না? পারে না, কিচ্ছু পারে না, কিচ্ছু পারেনি। দর্শক, যে কোনো দেশের সরকারের 100 দিনকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়। কেউ কেউ 100 দিন পর্যন্ত হানিমুন পিরিয়ড ধরে। তাহলে যদি আমরা সেটা ধরি, হানিমুন পিরিয়ড শেষ। যদিও বাংলাদেশের মানুষ এখন আর হানিমুন পিরিয়ডের থিওরিতে বিশ্বাস করে না, প্রথম দিন থেকেই সরকারকে মূল্যায়ন করা শুরু করে। যে বলা হতো যে 100 দিন ওটা জাস্ট দেখে শুনে চেয়ার ঠিক করতে লেগে যায়, কিন্তু না, রাষ্ট্র এটা একটা ফাংশনাল জিনিস। প্রথম দিন থেকে আপনাকে দায়িত্ব নিতে হবে, প্রথম দিন থেকে আপনার বিচার হবে যে আপনি কি করতে পারছেন, পারেন নাই। যাই হোক, আমরা 100 দিনের হিসাব করছি। এটা শুধু বাংলাদেশ সরকারে না, ভারতের বিজেপি সরকার কিংবা ডোনাল্ড ট্রাম্প সরকার কিংবা এর আগে জো বাইডেন সরকার, তার আগে বারাক ওবামা সরকার, এগুলো নিয়ে এরকম 100 দিনের নানা আলাপ আলোচনা হতো। 100 দিনের আলাপ আলোচনা এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা আলোচনা। বিএনপি সরকার নানানভাবে 100 দিনকে গ্লোরিফাই করার চেষ্টা করছে। এই মাহাদি আমিন সংবাদ সম্মেলন করে বলেন 100 দিনে এই সেই, অমুক সংবাদ সম্মেলন করেন 100 দিনে এই সেই, এক একজনে এক এক কিছু বলেন। তারেক রহমান নিজে বলেন এবং বিএনপির যত মিডিয়া আছে, বিএনপির যত দালাল সাংবাদিক আছে, তাদের মাধ্যমে টাকা দিয়ে, সরকারের নির্দেশনা দিয়ে, তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা দিয়ে প্রচার করেন যে 100 দিনে এই সিরিজে, সেই সিরিজে এই হয়েছে, সেই হয়েছে। বাস্তবে কিচ্ছু করতে পারেনি। একটা আমি প্রমাণ দেখাবো, একটা সেক্টর নাই, একটা ইন্ডেক্স নাই, একটা ইন্ডিকেটর নেই যেখানে ডেভেলপমেন্ট হয়েছে। প্রথম 100 দিনে 200 উদ্যোগ প্রকল্প ও বাস্তবায়নের পথে সরকার, পথে করতে পেরেছে এরকম কোনো কথা বলে, পথে 100 দিনে 200 উদ্যোগ, এইটা তারা প্রচার করছে, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচার করাচ্ছে 100 দিনে 200 উদ্যোগ, এই সেই অমুক দমুক চাপাবাজি। বাস্তবে এইসব একাডেমিক আলোচনা দরকার নেই। বাংলাদেশে আপনারা যারা নিয়মিত থাকেন, আমরা যারা মাঝে মাঝে থাকি তা না, নিয়মিত যারা থাকেন, একটু বলেন তো ইউনূসের আমলে আপনার অবস্থা কেমন ছিল, আপনার পরিবারের সামগ্রিক আর এখন কেমন? কোনো পার্থক্য দেখেন? নতুন কারো চাকরি হয়েছে? এমনিতে স্বাভাবিক যে সরকারি চাকরি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়, এটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিকভাবে কর্মসংস্থান সৃষ্টি বলতে যা বোঝায় যে বেকারদের, এই সরকার এসে বেকারদের জন্য আলাদা চাকরি দিয়ে দিয়েছে। একজন মানুষকে দেখাতে পারবেন না চাকরি চলে গেছে বিভিন্ন কোম্পানির, কর্মী ছাঁটাই করা হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, যে কারণে হোক। আপনি আগে আরামে থাকতেন, এখন আরামে থাকতেন। আপনি বাইক চালান, উবার ড্রাইভার, আপনি যাই হন না কেন, আপনার আগের অবস্থা কি ছিল আর এখনকার অবস্থা কি বলেন তো? আপনি কোনো পরিবর্তন দেখাতে পারবেন না, বরং দেখাতে পারবেন অবস্থা খারাপ। ইউনূসের আমলে আপনার বেতন যা ছিল এখন বেতন তো তাই, কিন্তু সমস্ত গাড়ি ভাড়া বেড়েছে যেহেতু জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। ঢাকা বরিশাল লঞ্চের ভাড়া যেটা ছিল 1000 সেটা হয়েছে 1200, যেটা ছিল 7000 লঞ্চের ভাড়া ভিআইপি কেবিন, সেটা এখন 10000, এবং বিমান ভাড়া যেটা ছিল 3000 সেটা এখন সর্বনিম্ন 4700 থেকে 7000। সবকিছু বেড়েছে, কিন্তু বেতন কিন্তু 1 টাকাও বাড়েনি। কারো বেতন বেড়েছে বিএনপি সরকার ক্ষমতা আসার পর, আপনি দেখাতে পারবেন না। তাহলে মানুষ কি ভালো আছে না খারাপ আছে বলেন? খুব সিম্পল হিসাব। আপনার বেতন আগেও ছিল 70000, এখনো 70000, কিন্তু আগে খরচ হতো যা, এখন খরচ হয় 1.5 গুণ বেশি। এটা কি ভালো থাকা বলে? দ্রব্যমূল্যের দাম ইউনূসের আমলে, যে কোনো পণ্য, আপনি যে কোনো একটা প্রোডাক্ট বলেন, ইউনূসের আমলে যা ছিল এখন তার চেয়ে বেশি না কম? বেশি। গত বছর গরুর দাম মোটামুটি কম ছিল, এবার তার চেয়ে বেশি। আপনি 1,20,000 টাকা দামের গরু কিনে গত বছর যে গোস্ত পেতেন, এবার তার চেয়ে বেশি কম পাবেন। এর মানে দাম বেড়েছে। তো কোনো একটা সেক্টরে মানুষের উন্নতি নেই।
তো দর্শক, দুর্নীতি কমেছে না বেড়েছে? কোনো একটা সেক্টরে নেই। সাধারণত একটা সরকারের সফলতা ব্যর্থতা কয়েকটা ইন্ডিকেটরে বিবেচনা করা হয়। আমরা যদি এগুলো বলি, তার মধ্যে একটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতিতে বিদেশিদের আগ্রহ, বিদেশি ঋণ পাওয়ার ক্ষেত্রে আমাদের ফিজিবিলিটি, এগুলো ক্রেডিট রেটিং থেকে দেওয়া। ক্রেডিট রেটিং ইউনুসের আমলের চাইতে কমেছে। এবং অর্থনীতির যত সূচক আছে, জিডিপি বলেন, পার ক্যাপিটা বলেন, একটা সূচক বেড়েছে কেউ প্রমাণ দিতে পারবেন না। সমস্ত সূচক কমেছে, কিছু কিছু সূচক স্ট্যাটাস কো, মানে আগের মতো। তাহলে 200 দিনে বাল ছেড়েছে বিএনপি সরকার। তারা নাকি প্রথম 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান তৈরি করে, একটা কর্মসংস্থান তৈরি করতে পারেনি, বরং অনেকের চাকরি চলে গেছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক বেকার বেড়েছে। অর্থনীতি, কর্মসংস্থান, এই দুইটা সবচেয়ে বড় আমাদের দেশের প্রয়োজন, কিন্তু দুইটার একটাও এক সিঙ্গেল ডেভেলপমেন্ট নেই। স্থিতিশীলতা তো বিএনপি তখন অস্থিতিশীলতা তৈরি করতো। আমরা এটার ক্ষেত্রে একটু দেখি যে আগে যমুনা অভিমুখে কথায় কথায় আন্দোলন হতো, এখন এই আন্দোলনটা হয় না। এবং বিএনপি দুই গ্রুপে মারামারি এবং এগুলো রাজনৈতিক যে কামরাকাম, বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ উন্নতির মধ্যে এইটা যে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মোটে উন্নতি হয়নি। তবে বিএনপির দুই গ্রুপের মারামারিতে বিএনপি সরকার ক্ষমতা আসার আগে যদি মাসে 10 জন মারা যেত, হত্যাকাণ্ডের শিকার হতো, এখন হয়তো মাসে 2 জন 3 জন মারা যায়। এই একটু উন্নতি হয়েছে। দুই গ্রুপে লাঠি ছোটা নিয়ে এক গ্রুপে আর গ্রুপে হামলা টামলা কমেছে। এখন কমেছে না, মিডিয়া নিয়ন্ত্রণ করে কম প্রচার করছেন, এটা আবার ভিন্ন আলাপ। কিন্তু বাস্তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সামান্যতম উন্নতি হয়নি। খুন, সামাজিক অপরাধ, মাদক আগে যা ছিল সেরকম, জাস্ট বিএনপি দুই গ্রুপের কামড়াকামড়িটা কমেছে। দুই গ্রুপের কামড়াকামড়ি কমেছে, এটা তো আর আমাদের দেখার বিষয় না। সংস্কার, এই সরকারের ক্ষেত্রে সফলতা ব্যর্থতার অন্যতম একটা মানদণ্ড হচ্ছে সংস্কার করা তো দূরের কথা, সংস্কার থামিয়ে দিয়েছেন, হওয়া সংস্কার বাতিল করেছেন। যেমন বিচার বিভাগের স্বাধীনতা, জুডিশিয়াল সেক্রেটারি বাতিল করেছেন। নতুন এই যে বিএনপি নাকি সংস্কারের পক্ষের দল, একটা সংস্কার করেছে দেখান তো। ইউনুস তো কিছু করেছে, যেমন পাসপোর্ট করাতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, বিচার বিভাগের আলাদা সেক্রেটারি গঠন করেছিল, আর এরকম আরো অনেক সংস্কার করেছিল ইউনুস। পুলিশের পোশাক পরিবর্তন করেছিল। তো বিএনপি 100 দিনে কোন বালের সংস্কার করেছে একটা দেখান তো? একদম জিরো। এর চাইতে ব্যর্থ কোনো সরকার আছে? হতে পারে না। বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি কি করেছে, ফ্যামিলি কার্ড, অমুক তমুক, এগুলো নিয়ে ভাওতাবাজি করেছে, কিন্তু বাস্তবিক পক্ষে কিছুই তারা করতে পারেনি। পররাষ্ট্রনীতি, ভারতের সাথে সম্পর্কে ইউনুসের আমলের চাইতে খারাপ। চীনের সাথে গোপন চুক্তি নিয়ে অবস্থা খারাপ, মানে আমেরিকার সাথে চীন যাবে এটা নিয়ে উত্তেজনা, মানে পররাষ্ট্রনীতিতে স্থিতিশীলতা বলতে যা বোঝায় কিছুই করতে পারেনি, পুরোপুরি ব্যর্থ। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।